হাই, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা প্রোনাউনের ক্লাসে আগে দেখেছিলাম, গত ক্লাসে প্রোনাউনের কয়েকটা টার্ম শিখেছিলাম। সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কিছু শিখেছিলাম। প্রোনাউন যে 8 প্রকার, সে 8 প্রকারের কয়েকটা শিখেছিলাম। কি কি শিখছিলাম? পার্সোনাল প্রোনাউন, তারপর রিলেটিভ প্রোনাউনের কিছু শিখছিলাম, এবং আর কি শিখছিলাম, আর এদের কিছু ব্যবহার। আজকের ক্লাস দিয়ে প্রোনাউনের চ্যাপ্টারটা শেষ করতে চাচ্ছি। তা আসি আজকে। প্রথম দেখেন 8 প্রকার ছিল প্রোনাউন। সেই 8 প্রকারের 2টা সম্ভবত দেখানো হয়েছিল, আর বাকি যে 6টা আছে আজকে এই 6টা নিয়ে আলোচনা করব। তার ফার্স্টে কি কি ছিল? রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, আর জায়গা নাই তাই এখানে লিখছি ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে? আচ্ছা, এখন প্রোনাউন এই যে কয়েক প্রকার ছিল, তার ভিতরে ফার্স্ট অফ অল আমরা আজকে ইন্টারোগেটিভ প্রোনাউনটা নিয়ে আলোচনা করি। দেখেন, ইন্টারোগেটিভ প্রোনাউন আর হচ্ছে রিলেটিভ প্রোনাউন দুইটাই কি আছে? রিলেটেড, তাই না? এখানে দেখেন যে হু, হুম, হুইচ, হুজ ইত্যাদি, যেগুলো দিয়ে কোশ্চেন বোঝায়। আচ্ছা, ডাব্লিউএস কোশ্চেন। এখানে রিলেটিভ প্রোনাউনেও কিন্তু এই ওয়ার্ডগুলো ব্যবহার করা আছে, যে হুজ, হুম, হু, হট, হুইজ, তাই না? তার সঙ্গে কি আছে? হট এবার, হুইজ এবার। তাহলে এই রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউনের সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু পার্থক্যটা কোন জায়গায় দেখেন? পার্থক্যটা হচ্ছে যে এইটা দ্বারা কোশ্চেন করা বোঝাবে, দ্যাট মিনস প্রশ্ন করা বোঝাবে। আর রিলেটিভ প্রোনাউন হচ্ছে কি? সম্পর্ক, দুইটা সেন্টেন্সকে রিলেট করবে। ঠিক আছে? আচ্ছা, আসি তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন। আজকে আমরা প্রথম আলোচনা করব কোনটা? ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, ইন্টারোগেটিভ প্রোনাউনে মনে রাখবেন ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখেন, এই ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে যেহেতু কোশ্চেন করা বোঝায়, আমরা কোশ্চেন করতে গেলে কিভাবে ব্যবহার করি? ডাব্লিউএইচ ওয়ার্ডটা আগে বসাই, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে আদার যে পার্টগুলো আছে সেগুলো বসায় আমরা কোশ্চেন করি, এবং লাস্টে কি চিহ্ন দেয়? কোশ্চেন মার্ক, তাই না? প্রশ্নবোধক চিহ্ন দেয়। তাহলে মনে রাখবেন যে ইন্টারোগেটিভে, মনে রাখবেন ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা শিখতেছি কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনটি শুরুতে, ইন্টারোগেটিভ প্রোনাউনটি শুরুতে থাকবে। কি বললাম? ইন্টারোগেটিভ প্রোনাউন যেটা, দ্যাট মিনস এই ডব্লিউএইচ কোশ্চেন যেগুলো থাকবে সেটা কোথায় থাকবে? ইন্টারোগেটিভ প্রোনাউনটা শুরুতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এদের পর অক্সিলারি ভার্ব বসে, শুধুমাত্র কোনটা বাদে? হু বাদে। ঠিক আছে? হুটা বাদে, হু বাদে, আর সকল ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে কি বসবে? অক্সিলারি ভার্ব বসবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি তারপরে সেন্টেন্সের শেষে কি বসবে? কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। এই কোশ্চেন মার্কটা বসবে সেন্টেন্সের শেষে। কি বসবে? কোশ্চেন মার্ক। আর একটা হচ্ছে এই যে ডব্লিউএস কোশ্চেন দিয়ে, দ্যাট মিনস আমরা যে ইন্টারোগেটিভ প্রোনাউন এই যে এইগুলা দ্বারা যে প্রশ্নটা করা বোঝাবে, যে সেন্টেন্সটা তৈরি করব আমরা, সেই সেন্টেন্সটা কি হবে? সবসময় সিম্পল সেন্টেন্স হবে। ঠিক আছে? এগুলো সব সময় সিম্পল সেন্টেন্স গঠন করে। এই ইন্টারোগেটিভ প্রোনাউন জাস্ট এই কয়টা জিনিস মাথায় রাখলেই হবে। এটা সহজ, আপনারা সবাই পারবেন আশা করি, তেমন কঠিন কিছুই নয়। দেখেন, ইন্টারোগেটিভ প্রোনাউন, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউনটি শুরুতে থাকবে। এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুম, হুইজ, হুজ, এইগুলা কোথায় থাকবে? সেন্টেন্সের শুরুতে থাকবে, এবং এর পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না। সেই অ্যান্টিসিডেন্টটা আজকে আলোচনা করব কোন জায়গায়? রিলেটিভ প্রোনাউনে। ঠিক আছে? ওখানে লাগবে। আচ্ছা, সেটা পরে। তাহলে কি ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো
কোথায় থাকবে সেন্টেন্সের শুরুতে, এদের পর অক্সিলারি ভার্ব বসবে, শুধু কোনটা বাদে, হুটা, ঠিক আছে, হু বাদে, কারণ হু এর পরে ডাইরেক্ট প্রিন্সিপাল ভার্ব বসানো যায়। আচ্ছা, সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ, দ্যাট মিন্স কি কোশ্চেন মার্ক বসবে, তাই না, প্রশ্নবোধক চিহ্ন, আর এগুলো সবসময় সিম্পল সেন্টেন্স গঠন করবে। আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পল লিখি, সাপোজ একটা এক্সাম্পল লিখি, দেখেন, হোম ডিড ইউ মিট স্টারডে, whom did you meet yesterday, কোশ্চেন মার্ক দিলাম। কি হলো যে তুমি গতকাল কার সঙ্গে দেখা করেছিলে বা সাক্ষাৎ করেছিলে, তাই না। এই জায়গায় দেখেন ডাব্লিউএস কোশ্চেন, এই যে আমরা যেটা দ্বারা কোশ্চেন করলাম, তাই না, প্রশ্ন তৈরি করলাম, সেই ওয়ার্ডটা কোথায় রাখছি, প্রথমে, দ্যাট মিন্স এইটাই হচ্ছে আমাদের এই ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনটা কোথায় থাকবে, সেন্টেন্সের শুরুতে থাকবে। তারপরে কি বসাইতে হবে, আমাদের অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোথায় বসবে, এদের পরেই। তারপরে সেন্টেন্সটা শেষ করতে হবে এবং লাস্টে কোনটা দিতে হবে, কোশ্চেন মার্ক। এবং এই সেন্টেন্সটা কি হবে, সবসময় সরল বাক্য হবে, তাই না, এখানে একাধিক ক্লজ রিলেটেড থাকবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে সরল বাক্য হয়। তাহলে whom did you meet yesterday, এখানে whom এর নিচে দাগ দিয়ে আপনাদের কি বলা হবে, কোশ্চেন করা হবে যে আন্ডারলাইনড ওয়ার্ড ইজ এ, আন্ডারলাইনড ওয়ার্ডটা কি, ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন শিখলাম। কি হলো, ইন্টারোগেটিভ প্রোনাউন সংক্ষেপেই আপনারা চিনতে পারবেন, এইগুলো থাকবে এবং প্রশ্ন করা বোঝাবে, ইটস ওকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন শিখলাম যে ইন্টারোগেটিভ প্রোনাউনটি সবসময় কোথায় থাকবে, সেন্টেন্সের শুরুতে, এতে পরে অক্সিলারি ভার্ব বসবে, তাই না, আর কি বসবে, সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক বসবে, আর এগুলো দ্বারা সরল সেন্টেন্স গঠন হবে, অনেক বড় টাইপের সেন্টেন্স হয় না, ঠিক আছে, মানে কয়েকটা ক্লজ একসঙ্গে দিয়ে তৈরি থাকে না। তাহলে এইটাই হলো আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, খুবই সহজ। ইন্টারোগেটিভের পরে আসি। আচ্ছা, ইন্টারোগেটিভের পরে আমরা কোনটা শিখবো এখন, রিফ্লেক্সিভ শিখি। আচ্ছা, রেসিপ্রোকাল শিখে আসি আগে। রেসিপ্রোকাল দেখেন, রেসিপ্রোকাল প্রোনাউন দুইটা ব্যবহার করি, একটা আছে ইজ আদা আর একটা আছে অন অ্যানাদা, দুইটা প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন কয়টা, দুইটাই ব্যবহার করি আমরা, ইজ আদা আর একটা হচ্ছে অন অ্যানাদা, ঠিক আছে। আচ্ছা, দেখেন, রেসিপ্রোকাল প্রোনাউন একটা হচ্ছে অন অ্যানাদা, এটা হচ্ছে অনেকের মধ্যে, ঠিক আছে। অন অ্যানাদার কখন বসবে, অনেকের মধ্যে। আর ইজ আদা হচ্ছে দুজনের মধ্যে। কি বললাম, রেসিপ্রোকাল প্রোনাউন এই দুইটাই ব্যবহার করা হয়, একটা হচ্ছে ইজ আদা আর একটা হচ্ছে অন অ্যানাদা। আচ্ছা, এই অন অ্যানাদা দিয়ে কি বললাম, যে অনেকের মধ্যে অন অ্যানাদা, মানে বালকগুলো তাদের ভিতর যদি বোঝানো হয় অনেকের মধ্যে, মানে দুইয়ের অধিক হইলে অন অ্যানাদার ব্যবহার করব, আর ইজ আদার হবে দুইজনের মধ্যে। এটা একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। আচ্ছা, এক্সাম্পল মনে করেন, the couple loved, বলেন তো তাহলে কাপেল কয়জনে মিলে হবে, কাপেল কয়জন, তিনজন না দুইজন, তিনজন হলে তো পরকীয়া তৈরি হবে, তাই না, তা কাপেল হবে কয়জন মিলে, দুইজন, তাই না, দুইজন, কাপেল দুইজন। তাহলে the couple loved, তাহলে দুইজন হলে কি বসবে, ইজ আদা, the couple loved, yes is আদা, ঠিক আছে, the couple loved ইজ আদা। দেখেন এখানে দুইজন বোঝানো হয়েছে,
তাহলে এই ক্ষেত্রে কোনটা বসবে, আমাদের প্রোনাউনটা ইজ আদা আসবে। ঠিক আছে, দুইজন যেহেতু, দুইজনের মধ্যে হইলে ইজ আদা। আপনার এখানে থাকবে যে দ্য কাপল লাভ ড্যাশ, কোশ্চেনে থাকবে অন আদা, ইজ আদা। ঠিক আছে, তাহলে আপনি কোনটা মার্ক করবেন, ইজ আদা। ঠিক আছে, আচ্ছা এবার অন আনাদার একটা আসি। দ্য স্টুডেন্টস of class 7 helped, খেয়াল করবেন এবার, the students of class 7 helped মানে সপ্তম শ্রেণীর সকল ছাত্ররা হেল্প মানে সাহায্য করেছিল, একে অন্যকে সাহায্য করেছিল, তাই না, একে অন্যকে সাহায্য করেছিল। তাহলে কোনটা আসবে আমাদের এখানে, স্টুডেন্টস, দেখেন কি কতজন, অনেক স্টুডেন্ট, 7 এর স্টুডেন্টদের বোঝানো হয়েছে, সপ্তম শ্রেণীর, তাই না। তাহলে কি আসবে আমাদের, অনেকের মধ্যে হইলে কোনটা বসবে, ওয়ান অ্যানাদার। ঠিক আছে, অন অ্যানাদার আসবে। তাহলে দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7 হেল্পড অন অ্যানাদার। তাহলে কি শিখলাম, রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল মিন্স হচ্ছে পারস্পরিক। ঠিক আছে, পারস্পরিক বোঝাইতে রেসিপ্রোকাল ব্যবহার করা। আচ্ছা, তাহলে ইজ আদা এন্ড অন আদা, অনেকের হইলে অন। ঠিক আছে, মনে রাখবেন কিভাবে, দেখেন এখানে কি আছে, ওতে তাহলে অনেকের মধ্যে অন আদা হবে, ইটস ওকে। আচ্ছা, আর দুইজনের মধ্যে হইলে ইজ আদা। তাহলে আমরা রেসিপ্রোকাল প্রোনাউনটাও শিখে ফেললাম। রেসিপ্রোকাল শেষ, ইন্টারোগেটিভ শেষ, রেসিপ্রোকাল শেষ। আচ্ছা, এখন আসি আমরা রিলেটিভ প্রোনাউনে। ঠিক আছে, দেখেন অ্যান্টিসিডেন্ট অর্থ হচ্ছে, অ্যান্টিসিডেন্টের অর্থ হচ্ছে পূর্ববর্তী। অ্যান্টিসিডেন্টটা ভালো করে শিখতে হবে, কিন্তু খেয়াল রাখবেন অ্যান্টিসিডেন্ট এর অর্থ হচ্ছে কি, পূর্ববর্তী। কখনো কখনো আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি এবং তার ঠিক পূর্বে একাধিক সাবজেক্ট থাকতে পারে। একটা এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝবেন। আচ্ছা, একটা এক্সাম্পল লিখব, মনে করেন একটু মার্ক করে রাখি লাল বলে, সিরিয়াস। দেখেন, the teacher avoids the students who is obligatory not serious. The teacher avoids the students, শিক্ষক ছাত্রদেরকে অ্যাভয়েড করেন, হু যারা সিরিয়াস নয়, তা না। এখানে এই যে হুটা ব্যবহার করলাম, এই হুটা কিন্তু আমাদের রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করছি, কারণ এই হু দিয়ে এই দুইটা সেন্টেন্সের ভিতর মানে এই সেন্টেন্সে একটা সম্পর্ক বোঝানো হয়েছে, তাই না। এখানে দেখেন ইজ হবে না আর হবে, এটা একটা সমস্যা। এই হুটা হচ্ছে আমরা শিখলাম, হুটা হচ্ছে রিলেটিভ হুটাকে বলছে রিলেটিভ প্রোনাউন, তাই না, রিলেটিভ প্রোনাউন। হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই হুয়ের ঠিক পূর্বে কি আছে, দ্য স্টুডেন্টস, তাই না, এটা হচ্ছে এর পূর্বে আছে কি, দ্য স্টুডেন্টস। তাহলে এই দ্য স্টুডেন্টকে কি অ্যান্টিসিডেন্ট বলা হয়। ঠিক আছে, এখন এই জায়গায় এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে
এই সাবজেক্টটা একাধিক থাকতে পারে। এখানে শুধু আছে দ্য স্টুডেন্টস, আরও থাকতে পারত। ঠিক আছে, তাহলে অ্যান্টিসিডেন্ট অর্থ কি? পূর্ববর্তী। কার পূর্ববর্তী? রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে যেটা থাকবে সেটাকে বলা হবে অ্যান্টিসিডেন্ট। এক্সাক্ট পূর্বে, ঠিক পূর্বে। ঠিক আছে, নিকটবর্তী যে সাবজেক্টটা থাকবে তাকে বলা হবে আমাদের কি? অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্ট তো বুঝতে পারলেন কোনটা, তাই না? এখন দেখেন যদি লিখি তাহলে এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে, রিলেটিভ প্রোনাউন এর পূর্বে একাধিক সাবজেক্ট থাকতে পারে। একাধিক সাবজেক্ট থাকতে, রিলেটিভ প্রোনাউনের পূর্বে আমাদের কি একাধিক সাবজেক্ট থাকতে পারে। এবার দেখেন রিলেটিভ প্রোনাউন এর ঠিক পূর্ববর্তী বা নিকটবর্তী সাবজেক্টটিকে অ্যান্টিসিডেন্ট বলে। ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট অনুসারে বাক্যের ভার্ব বসে। কি বলা হলো? দেখেন অ্যান্টিসিডেন্ট অনুসারে বাক্যের ভার্ব বসে। আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা। হ্যাঁ, এবং অনেক কোশ্চেন আসে। খেয়াল করেন, আমরা দেখলাম যেটা রিলেটিভ প্রোনাউন ঠিক এর এক্সাক্ট পূর্বে অনেকগুলো সাবজেক্ট থাকবে, একাধিক সাবজেক্ট আমাদের থাকতে পারে, কিন্তু এর ঠিক পূর্বে যেটা থাকবে সেটাকে বলা হবে দ্য সাবজেক্ট ইজ কল্ড দ্য অ্যান্টিসিডেন্ট, তাই না? এর এক্সাক্ট পূর্বে যেটা থাকবে সেটাকে বলা হবে অ্যান্টিসিডেন্ট। একাধিক সাবজেক্ট থাকতে পারে। আচ্ছা, তারপরে আছে রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্ববর্তী বা নিকটবর্তী সাবজেক্টটিকে অ্যান্টিসিডেন্ট বলে, আর অ্যান্টিসিডেন্ট অনুসারে বাক্যের ভার্ব বসে। দেখেন এই জায়গায় এবার ইজ আর আমি অবলিক দিয়ে রাখছিলাম, এখানে আপনারা মার্ক করবেন যে এখানে কোনটা আসবে আমাদের, ইজ হবে না আর হবে। ভার্বটা কি অনুসারে বসবে? অ্যান্টিসিডেন্ট অনুসারে। হু এর এক্সাক্ট পূর্বে কি আছে? দ্য স্টুডেন্টস, তাহলে ইজ হবে না আর হবে। স্টুডেন্টস কি? প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে? অবভিয়াসলি প্লুরাল হবে। তাহলে কি হবে? আর নট সিরিয়াস। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে অ্যান্টিসিডেন্ট অনুসারে বাক্যের ভার্ব বসে, আর অ্যান্টিসিডেন্ট ও রিলেটিভ প্রোনাউন সব সময় পাশাপাশি থাকবে। দেখেন এই যে অ্যান্টিসিডেন্ট আর এই যে অ্যান্টিসিডেন্ট আর এটা রিলেটিভ প্রোনাউন সব সময় কি এরা পাশাপাশি থাকবে। দুইজন দুইজনকে খুব ভালোবাসে, কেউ কাউকে ছেড়ে যেতে চায় না, সব সময় পাশাপাশি থাকবে এরা। ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট আর রিলেটিভ প্রোনাউন সব সময় পাশাপাশি থাকবে। ক্লিয়ার? তাহলে কি শিখলাম? যে রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে যেটা থাকে সেই সাবজেক্টটিকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, আর তার পরবর্তী ভার্বটা এই অ্যান্টিসিডেন্ট অনুসারে বসবে। যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল ভার্ব। ক্লিয়ার? সাবজেক্ট ওকে। আচ্ছা, এবার আসেন আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে অ্যান্টিসিডেন্ট ও রিলেটিভ প্রোনাউন সবসময় কি থাকবে? পাশাপাশি থাকবে। হ্যাঁ, এখন যদি আমি লিখি একটা এক্সাম্পল, মনে করেন যদি লিখি the man was full
দ্য ম্যান ওয়াজ ফুল হু হ্যাড সেড দিস। খেয়াল করবেন ওটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। ওটা অবভিয়াসলি রিলেটিভ প্রোনাউন এখানে, তাই না? বাক্যের মাঝে বসছে এবং এদের সাথে একটা সম্পর্ক বোঝাইছে, হ্যাঁ, দুটো ক্লজ। আচ্ছা, খেয়াল করবেন যে হুড যদি আমাদের রিলেটিভ প্রোনাউন হয় তাহলে রিলেটিভ প্রোনাউন কি শিখলাম? রিলেটিভ প্রোনাউন ও অ্যান্টিসিডেন্ট সবসময় কি থাকবে? পাশাপাশি। তাহলে এর পূর্ববর্তী যেটা থাকবে সেটাকে বলা হবে অ্যান্টিসিডেন্ট। ফুল কি অ্যান্টিসিডেন্ট? হ্যাঁ, ফুল অ্যান্টিসিডেন্ট না, ফুলটা হচ্ছে কি এখানে কমপ্লিমেন্ট। তাহলে ফুল অ্যান্টিসিডেন্ট নয়। তাহলে কি হবে? দ্য ম্যান, এইটাই হচ্ছে হু কে, দ্য ম্যান ওয়াজ ফুল, তাই না? দ্য ম্যান ওয়াজ ফুল, ফুল বানানটা একটু ভুল লিখছি, এফ ও ডবল এল লিখে ফেলছি, এফ ডবল এল হবে। দ্য ম্যান ওয়াজ ফুল হু হ্যাড সেড দিস। এখানে খেয়াল রাখবেন যে এই হুটা কাকে নির্দেশ করে? দ্য ম্যানকে। ফুলকে কি নির্দেশ করে? নেভার। কারণ ফুল তো হচ্ছে এই ম্যানেরই একটা কি পার্ট, ম্যানকেই নির্দেশ করতেছে ফুল, তাই না? তাহলে ম্যানটাকে নির্দেশ করবে কোনটা দ্বারা? হু দ্বারা। তাহলে এখানে এই হু আর এই দ্য ম্যান দুইটাই পাশাপাশি থাকবে। আমাদের কি ছিল? অ্যান্টিসিডেন্ট ও রিলেটিভ প্রোনাউন সবসময় পাশাপাশি থাকবে। একটু অর্থ করে দেখেন, দ্য ম্যান ওয়াজ ফুল, লোকটি ছিল বোকা, হু হ্যাড সেড, যে এটা বলেছিল। আসলে দ্য ম্যান হু হ্যাড সেড দিস ওয়াজ ফুল, সেটা সেন্টেন্সটা হবে এটা। এটা কারেক্ট নয়, ইনকারেক্ট। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি হবে? দ্য ম্যান, দ্য ম্যান এটা হবে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন হু দুইটাই পাশাপাশি থাকবে। তাহলে কি হবে আমাদের? দ্য ম্যান হু হ্যাড সেড দিস ওয়াজ ফুল। ঠিক আছে, এখানে কমা থাকতেও পারে, কমা থাকলেও এটা সঠিক, না থাকলেও এটা সঠিক। ঠিক আছে, কমা থাকতেও পারে, হ্যাঁ, খেয়াল রাখবেন। এটা কিন্তু কারেকশনে আসতে পারে যে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে কি হবে? দ্য ম্যান হু হ্যাড সেড দিস ওয়াজ ফুল। যে লোকটা এটা বলেছিল সে কেমন ছিল? লম্বা, সরি ফুল হচ্ছে বোকা। সে, যে লোকটা এটা বলেছিল সে ছিল বোকা। ক্লিয়ার? দ্য ম্যান, তাহলে দেখেন রিলেটিভ প্রোনাউন আর হচ্ছে অ্যান্টিসিডেন্ট পাশাপাশি থাকবে, পরবর্তী ভার্বটাও এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা আসি আর একটা উদাহরণে। দেখেন, the man was tall who had stolen my bag. খেয়াল করবেন এখানে the man was tall who had stolen my bag. এখানে হুটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, হুর পূর্বে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই টলকে অ্যান্টিসিডেন্ট, এখানে টলকে সাবজেক্ট, টলকে সাবজেক্ট হইতে পারে, নেভার, তাই না? তাহলে কোনটা? দ্য ম্যান। তাহলে এই দ্য ম্যান এবং এই রিলেটিভ প্রোনাউনটা সবসময় কি থাকবে? পাশাপাশি থাকবে। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক আনসারটা হবে, কারেক্টটা হবে কি? কারেক্ট হবে দ্য ম্যান হু had stolen my bag was dirty. ঠিক আছে, যে লোকটি আমার ব্যাগ চুরি করেছিল সে ছিল কেমন? লম্বা। ক্লিয়ার? তাহলে মনে রাখবেন যে এই অ্যান্টিসিডেন্ট আর রিলেটিভ প্রোনাউন সবসময় পাশাপাশি থাকবে এবং এর পরবর্তী ভার্বটি কি? অ্যান্টিসিডেন্ট যা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্বটি বসবে। ক্লিয়ার? এই রিলেটিভ প্রোনাউনের এইটাই আজকে ছিল
আর গতদিন দেখিয়েছিলাম হু, হুম, হুজ, দ্যাট এর ব্যবহার দেখেছিলাম। ক্লিয়ার? আর আজকে এইটাই বাকি ছিল রিলেটিভ প্রোনাউনের। সো উই হ্যাভ ফিনিশড রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? তাহলে অ্যান্টিসিডেন্ট আর রিলেটিভ প্রোনাউন কি করতে হবে? সেন্টেন্সে পাশাপাশি রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা এবার আসেন শিখি হচ্ছে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন শিখি। রিফ্লেক্সিভ প্রোনাউন দেখেন, রিফ্লেক্সিভ প্রোনাউন আরেকটা ছিল এর সঙ্গে যে ইমফ্যাটিক প্রোনাউন। গত ক্লাসে আমি বলছিলাম এই রিফ্লেক্সিভ প্রোনাউন কখন ইমফ্যাটিক প্রোনাউন হবে? যদি এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো যে সেলফ যুক্ত এসিএলএফ অথবা ভিইএস, এল ভিইএস যদি থাকে, তাই না? ভিইএস হচ্ছে প্লুরালে থাকে আর এসিএলএফ হচ্ছে সিঙ্গুলারে। তাহলে এই সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ। এটা ইমফ্যাটিক প্রোনাউন হবে কখন? যখন এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে। ইমফ্যাটিক কখন হবে? হ্যাঁ, ইমফ্যাটিক হবে নাউন বা প্রোনাউন এর পরে বসলে, নাউন বা প্রোনাউনের পরে বসলে। এই প্রোনাউনগুলো সেলফযুক্ত প্রোনাউনগুলো যদি নাউন বা প্রোনাউনের পরে বসে তাহলে তাকে কি বলা হবে? ইমফ্যাটিক প্রোনাউন। ঠিক আছে? হ্যাঁ, আই মাই সেলফ লাভ এ লট, মানে আমি নিজেকেই খুব পছন্দ করি। এখানে আই কি প্রোনাউন, এরপরে বসছে, এটা ইমফ্যাটিক প্রোনাউন। তো সাধারণত ওটা আসে না আমাদের, এটা আসে কোনটি? নিচের কোনটি? রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে? আচ্ছা, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন সংক্ষেপে শিখতে পারবেন আপনার কি দেখে? এই সেলফ যুক্ত থাকলে হচ্ছে সেটা কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো হবে? সরি, ইমফ্যাটিক প্রোনাউন হবে রিফ্লেক্সিভ গুলো যদি নাউন বা প্রোনাউনের পরে বসে তাহলে সেটা কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, এখন দুইটা আছে দেখেন, ইনডেফিনাইট প্রোনাউন আর আছে ডিস্ট্রিবিউটিভ। আচ্ছা, আসি আগে ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট মানে হচ্ছে কি? অনির্দিষ্ট বোঝাবে, তাই না? অনির্দিষ্ট। আসলে অন মানে কি? সামন, যে কেউ, কাউকে কি নির্দিষ্ট করে বোঝায়? ডেফিনেটলি কাউকে বোঝায় না, পার্টিকুলারলি কাউকে মিন করে না। সো কি হবে আমাদের? অনির্দিষ্ট করে বোঝায় যে প্রোনাউনগুলো দ্বারা, সেগুলোই হবে আমাদের ইনডেফিনাইট প্রোনাউন। এর দুইটা নিয়ম আছে, জাস্ট দুইটা নিয়ম শিখবো আমরা। নাম্বার ওয়ান শিখবো হচ্ছে, দেখবেন কি কি আছে। এভরিওয়ান কি দিচ্ছি? হ্যাঁ, এভরিওয়ান দিয়েছি। তাহলে রুল ওয়ান লিখবেন। দেখেন, রুল ওয়ান লিখবেন হচ্ছে বাক্যের শুরুতে। আচ্ছা, এটা না লিখে এরকম লিখি, EVERY, এভরিওয়ান থাকলে হিজ অবলিক হার। ঠিক আছে? এভরিওয়ান থাকলে হিজ অবলিক হার, আর যদি ওয়ান থাকে ওয়ান্স। সংক্ষেপে শর্টকাট শিখলাম। কি শিখলাম? যে বাক্যের শুরুতে যদি এভরিওয়ান অথবা শুধু ওয়ান যদি থাকে, তা এভরিওয়ান যদি থাকে তার প্রোনাউন কি আসবে? হিজ অবলিক হার দিতে হবে। পজেসিভ প্রোনাউন কি লিখবো? হিজ অথবা হার। আর যদি ওয়ান থাকে তাহলে অনস। হিজ আর হার কখন হবে? ছেলে হলে হিজ হবে, পুরুষ বুঝাইলে হিজ, আর মহিলা হইলে হার। ক্লিয়ার? আচ্ছা, এক্সাম্পলে আসি। আচ্ছা, এক্সাম্পলে আসি। One should respect dash parents. খেয়াল করবেন, দেখেন কি আছে আমাদের বাক্যের শুরুতে? ওয়ান আছে। সো এই জায়গা আপনার অপশন থাকবে, কিভাবে প্রশ্ন থাকবে আপনার?
কিভাবে থাকবে, এখানে অপশনে থাকবে ওয়ান্স, হিজ, হার, দেয়ার। ঠিক আছে, সাধারণত যদি দেয়ার থাকে আমাদের মনে হইতে পারে যে এখানে দেয়ার হবে, কিন্তু নেভার, দেয়ার হবে না, কখনোই দেয়ার হবে না। ওয়ান যদি শুরুতে থাকে বাক্যের শুরুতে, তাহলে তার প্রোনাউন হিসেবে কোনটা ব্যবহার করব, ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। ঠিক আছে, ওয়ান শুড রেসপেক্ট ওয়ান প্যারেন্টস। তাহলে এক নম্বর রুল কি, যে এভরিওয়ান যদি থাকে তাদের ক্ষেত্রে কি ব্যবহার করব, হিজ অথবা হার। তাহলে এটা কি হবে, আর ওয়ান থাকলে ওয়ান্স ব্যবহার করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা সেন্টেন্স দেখি, লিখবেন EVERY, every students from a boys school, every student from a boys school দেখেন, every students from a boys school should respect dash teacher। এখানে অপশনে আপনার আছে his, her, শীতে, one, once। কোনটা দিবেন, আর না দেয়ার লিখি, I are there। খেয়াল করবেন, every students from a boys school should respect dash teacher। এখানে কি হবে, প্রোনাউন হিসেবে আমরা শিখছিলাম যে এভরি যদি থাকে, এভরি ওয়ান থাকুক এখানে আর যাই থাকুক, বা এভরি থাকলে শুরুতে, সেখানে কি হবে, হিজ অবলিক হার আসবে তার প্রোনাউন হিসেবে, তাই না, পজিটিভ হিসেবে হিজ অথবা হার ব্যবহার করবে। আচ্ছা খেয়াল করেন, এখানে এভরি স্টুডেন্টস ফ্রম এ বয়েজ স্কুল, তাহলে এখানে হিজ হার দুইটাই হইতে পারে, কিন্তু এখানে কোনটা ব্যবহার করব, খেয়াল করবেন এভরি স্টুডেন্ট, কিন্তু তারা কি বয়েজ স্কুল লেখা আছে, তাহলে কোনটা হবে, বয়েজ স্কুলে তো আর হার হইতে পারে না, তাই না, তাহলে এখানে অবভিয়াসলি কি হবে আমাদের, হিজ শুড রেসপেক্ট হিজ টিচার। ক্লিয়ার? তাহলে সেন্টেন্সের শুরুতে এভরিওয়ান থাকলে প্রোনাউন হিসেবে ইজ অথবা হার, আর ওয়ান থাকলে ওয়ান্স হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই একটা রুল ইনডেফিনিট প্রোনাউনের এই একটা। আচ্ছা, এরপরে আসেন আর একটা নিয়ম শিখব। রুল 2, খেয়াল করবেন, one of every one of তারপরে everyone of someone, everyone of someone of anyone of, anyone কি লিখছিলাম এখানে, আচ্ছা এখানে একটা anyone লিখতে পারেন, anyone of, one of, everyone of, someone of, anyone of, এদের পর pronoun, এদের পর প্রোনাউনটি, এদের পর প্লুরাল নাউন অথবা প্রোনাউন বসে। ঠিক আছে? আচ্ছা, এবং কি বলা হলো যে ওয়ান অফ, এভরিওয়ান অফ, সামওয়ান অফ, এনিওয়ান অফ, এদের পর প্লুরাল নাউনও হতে পারে, একটা অপশনাল নাউন হতে পারে অথবা প্রোনাউনও হতে পারে, তাই না, সেটা বসে। এবং ভার্বটি
এবং ভার্বটি সিঙ্গুলার, ভার্বটি সিঙ্গুলার হয়। আচ্ছা খেয়াল করবেন every one of the boys loves to ride। খেয়াল করবেন একটু মন দিয়ে, বলা হয়েছে যে ওয়ান অফ, আমরা জানছি কি ইনডেফিনিট প্রোনাউন কোনগুলো ছিল, ওয়ান, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, এগুলো ছিল আমাদের ইনডেফিনাইট প্রোনাউন, তাই না? এখন এই ইনডেফিনিট প্রোনাউন যদি ওয়ান অফ, এভরিওয়ান অফ, সামওয়ান অফ, এনিওয়ান অফ এইগুলো যদি থাকে, তাহলে এদের পর প্লুরাল নাউন অথবা প্রোনাউন বসে, তাহলে নাউন বা প্রোনাউনটা সবসময় কি হবে? প্লুরাল হবে, তাই না? এবং ভার্বটি সিঙ্গুলার হবে। দেখেন এখানে এভরিওয়ান অফ আছে, এই যে এভরিওয়ান অফ আছে, তাই না? এদের পরে যে প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে, এই যে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? বয়েজ আছে, তাহলে এটা প্লুরাল, ঠিক আছে? তাহলে এই প্রোনাউনটা কি? প্লুরাল, ঠিক আছে? এখানে প্রোনাউন না, এখানে হচ্ছে নাউন হিসাবে, তাই না? এটা কি আছে? প্লুরাল। বয়েজ কি? নাউন, প্লুরাল। আচ্ছা ভার্বটা কি আছে? ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার হওয়া মানে কি? যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে এম ইজ আর এর কোনটা হয়? এম হয়, ইজ হয়, আর কিন্তু প্লুরাল। আচ্ছা আর সিঙ্গুলার ভার্ব হবে কোনগুলো? সবসময় ভার্বের শেষে এস অথবা ইএস থাকবে, সেটা। আর একটা আছে অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাজ, সেটাই কোনটা হবে? হ্যাজ হবে। আর পাস্ট ফর্মে আছে ওয়াজার, কোনটা হবে? ওয়াজ। সিঙ্গুলার বললাম মানে, ঠিক আছে? তাহলে সিঙ্গুলার গুলো কোনটা? এম, ইজ, ওয়াজ, হ্যাজ, আর ভার্ব প্লাস এস অথবা ইএস, এইগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি, ঠিক আছে? তাহলে দেখেন এভরিওয়ান আছে, তারপরে কি আছে? নাউন আছে, এবং সে নাউনটা কি হবে? সবসময় প্লুরাল। অন অফ, এভরিওয়ান অফ, সামওয়ান অফ, এনিওয়ান অফ। অফ যদি থাকে তাহলে তারপরে প্রোনাউনটি কি হবে? নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে এবং ভার্বটা হবে কি? সিঙ্গুলার। অনেকে আমরা এইটা ভার্বের কারেকশনে ভুল করি, এখানে বয়েজ দেখে এখানে কি লিখি? যে বয়েজ, তাই না? তাহলে কি হবে? এখানে এস বাই এস হবে না, কারণ কর্তা থার্ড পারসন প্লুরাল হইলে ভার্বের শেষে এস বাই এস বসে না, শুধুমাত্র সিঙ্গুলার হলে এস বাই এস বসে, সেটা আমরা লিখতাম, কিন্তু আসলে এটা ভুল। এখানে কি হবে? সিঙ্গুলার ভার্বই হবে। ক্লিয়ার? এইগুলো যদি থাকে এদের পরে প্লুরাল প্রোনাউন বা নাউন বসবে, আর ভার্বটা হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব কিভাবে? ভার্বের শেষে এস বাই এস থাকবে, অথবা অক্সিলারি ভার্ব বলে এম, ইজ, ওয়াজ, হ্যাজ এগুলো থাকবে। ক্লিয়ার? আচ্ছা আরেকটা সেন্টেন্সে আসি। মনে করেন যদি লিখি one of my uncles LWYER। খেয়াল করবেন এখানে one of my uncles, on of আছে, তারপরে যে ইতা থাকবে আমাদের নাউন বা প্রোনাউন, সেটা কি হবে? প্লুরাল ফর্ম হবে। দেখেন আঙ্কেলস, এস দিছি, প্লুরাল ফর্মে লিখছি, তাই না? এবং এর পরের ভার্বটা কোনটা হবে? সবসময় কি বলা হয়েছে? সিঙ্গুলার হবে, তাহলে অবভিয়াসলি ইজ হবে, ঠিক আছে? তাহলে অন অফ মাই আঙ্কেলস ইজ এ লয়ার। ক্লিয়ার? এই দুইটা রুল, জাস্ট ইনডেফিনিট প্রোনাউনের দুইটা রুল। কি ছিল? এক নম্বর রুল ছিল যে এভরি যদি থাকে সেন্টেন্সের শুরুতে, তাহলে তাদের প্রোনাউন হিসেবে কোনটা ব্যবহার হবে? হিজ অথবা হার, আর অন থাকলে অনস, এক নম্বর রুল। আর দুই নম্বর রুল কি? যে অন অফ, এভরি অন অফ, সাম অন অফ, এনি অন অফ, এই অফ যদি থাকে তাহলে এদের পরে যে ই থাকবে, নাউন বা প্রোনাউন থাকবে, সেটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। এইটা হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন ছিল, তাই না? আচ্ছা
এখন দেখবেন এবার আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। লাস্টে যেটা শিখবো আমাদের কোনটা, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। খেয়াল করবেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা খুবই সোজা, এটাও জাস্ট দুইটা রুল দেখলে হবে। এখানে দেখেন কি আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইজ, আইদার, নাইদার। ইজ, আইদার, নাইদার, তাই না? এই তিনটা সাধারণত ব্যবহার করা হয়। ইজ মানে প্রত্যেকেই, আইদার মানে দুইয়ের মধ্যে কিন্তু প্রত্যেকেই, আর নাইদার মানে কি, যে কেউই নয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে লিখবেন রুল 1। রুল নাম্বার 1 ইজ either NEITS neither এর পজিটিভ পজিটিভ কেস টি, এদের পজিটিভ কেসটি সিঙ্গুলার, হিজ, হার, ইটস হয়। কি বলা হলো দেখেন, যে ইজ, আইদার, নাইদার এর পজিটিভ কেসটি কি হয়, সিঙ্গুলার হয়। হিজ, হার, ইটস হয়, সিঙ্গুলার হয়। দ্যাট মিনস আমি বলছি যে প্লুরাল হয় না। প্লুরাল হইলে কি হবে, দেয়ার, তাই না? প্লুরাল হইলে প্রোনাউনটা কি আসতো, দেয়ার। সেটা কখনোই হবে না। আমরা এই ভুলটা করে দেখেন। এক্সাম্পল, ইজ of the workers has done dash job। এখানে আপনার অপশনে থাকবে his, অপশনে থাকলো their, এই দুইটাই থাকবে। each of the workers has done dash job। এখানে দেখে যেহেতু ওয়ার্কার্স আছে, ওই যে সে আগের মতোই ইজ অফ থাকলে এটা অবভিয়াসলি কি হবে, প্লুরাল হবে, তাই না? এদের পরে সাবজেক্টটা ভার্বটা সিঙ্গুলার হবে। আচ্ছা, হ্যাজ ডান ড্যাশ জব, প্রত্যেক কর্মকর্তারাই কি করলো, তাদের কাজ চাকরি করেছে, তাই তো? এখানে হিজ হবে না দেয়ার হবে? আমাদের এই ওয়ার্কার্স থেকে মনে হইতে পারে যে যেহেতু প্লুরাল তাহলে এখানে হবে দেয়ার, কিন্তু না, এটা হবে কোনটা, এই যে হিজ হবে। ক্লিয়ার? হিজ অথবা হার, যে কোনোটাই হবে। এখানে যদি অপশনে হিজ না থেকে হার হতো, হার হতো, কারণ এখানে ওয়ার্কার্স এটা মহিলা না পুরুষ, এটা তো আসলে জাস্টিফাই করা যাচ্ছে না, তাই না? উভয়ই হতে পারে। তাহলে এখানে কি হবে, আমাদের হিজ হবে। তাহলে কি, ইজ অফ দ্য ওয়ার্কার্স হ্যাজ ডান হিজ জব, প্রোনাউন হিসেবে ইজ, হার, ইটস হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন এগুলো 1 নাম্বার রুল। আচ্ছা, রুল নাম্বার 2। রুল নাম্বার 2তে ওই একইভাবে এদের পরে ওই যে পজিটিভ ইজ, আইদার, নাইদার, তাহলে ইজ অফ, আইদার অফ, নাইদার অফ, এদের পরে সব সময় প্রোনাউনটা কি হবে, প্লুরাল হবে এবং ভার্বটি সিঙ্গুলার হবে। এটাই ঠিক আছে। ইজ অফ, আইদার অফ, NEITS here, neither of, এদের পরে প্লুরাল নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন বসে এবং ভার্বটি কি হবে, সিঙ্গুলার হয়। ভার্বটি সিঙ্গুলার হয়। আচ্ছা, এক্সাম্পল দেখেন, যদি কি neither of them statements।
আচ্ছা, এবার খেয়াল করেন, বলেন তো নাইদার অফ দ্য স্টেটমেন্টস, এখানে স্টেটমেন্টটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? ইজ অফ, আইদার অফ, নাইদার অফ, এদের পরে প্লুরাল নাউন অথবা প্রোনাউন, তাহলে স্টেটমেন্ট যে নাউনটা এটা অবভিয়াসলি কি হবে? প্লুরাল হবে। তাহলে কি করতে হবে? আমাদের একটা এস লাগাইতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে নাইদার অফ দ্য স্টেটমেন্টস, তারপরে কি হবে? ভার্বটি কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে ইজ অবলিক আর লিখলাম নট ট্রু। তাহলে ও সরি, নট দেওয়া যাবে না, কারণ এখানে নাইদার লিখছি তো। ট্রু। তাহলে কি হলো আমাদের? নাইদার অফ দ্য স্টেটমেন্টস ইজ অবলিক আর ট্রু। কোনটা হবে আমাদের বলেন তো? এখানে খেয়াল করেন যে নাইদার অফ থাকলে এরপরে যে কি হবে? প্লুরাল নাউন অথবা প্রোনাউন হবে। তাহলে স্টেটমেন্টস প্রথম কথা হচ্ছে এটা প্লুরাল ফর্মে পড়তে হবে। প্লুরাল নাউন অথবা নাইদার অফ এর পরে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা সবসময় প্লুরাল হবে, এবং ভার্বটা হবে কি? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনগুলো বললাম? ইজ। তাহলে নাইদার অফ দ্য স্টুডেন্টস ইজ ট্রু। ক্লিয়ার? মানে কোনো উক্তি সত্য নয় বা কোনো কথাই সত্য নয়। ক্লিয়ার? এই ছিল আমাদের প্রোনাউনের ক্লাস, এবং এই আজকের এই ক্লাস দিয়ে হচ্ছে প্রোনাউনের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। আর মনে হয় তেমন কিছু নয়, যারা অ্যাডমিশন পরীক্ষা দিবেন এবং হচ্ছে যারা চাকরি প্রত্যাশী তাদের মানে বলা যায় যে এই যে দুইটা ক্লাস করলেই তারা আলটিমেটলি সকল কোশ্চেনেরই আনসার করতে পারবে। তারপরও দু একটা ব্যতিক্রম নিয়ম থাকতে পারে, বা আপনারা মাস্টার্স বা কম্পিটিটিভ এক্সাম থেকে আরও দু একটা পাইতে পারলেন, সেগুলো মানে সমস্যা হবে না। এইগুলো হচ্ছে মেজর প্রবলেম হয়, সেইগুলো দিয়েই মোটামুটি ক্লাসগুলো শেষ করলাম। সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের উপকার হয়। ঠিক আছে? তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।